দুগালে গুনে গুনে 10টা চুমু দিবে, তাহলে ছেড়ে দিব। 10টা চুমু দিলে ছেড়ে দেবেন পাক্কা? তুমি চাইলে যেটা হওয়ার সেটা হতেই পারে। কি বলো, হবে নাকি? একটু একটু রোম্যান্স। এবার যেতে দিন। এখনো একখানা বাকি। কংক্রিটের বিশাল প্রাচীর ঘেরা অন্দরের দেয়াল, সাদা বিছানায় রক্তের ছিটে ফোটার দাগ, পালঙ্কের চাদরখানি ঘুচে বসে আছে এক কোনায় চাঁদের ন্যায় এক চন্দ্রবালা। ভয় ভীতি মিশ্রিত তাহার উজ্জ্বল মুখখানি, কোমল ওষ্ঠ জোড়া তার বারংবার কেঁপে উঠেছে, আখি যুগলধারা অশ্রুধারা গড়িয়ে পড়ছে, হেঁচকি উঠে পড়েছে। আশেপাশে তাকিয়ে কাউকে চিহ্নিত করতে পারল না। কেউ নেই কক্ষে, সমস্ত বাতি নিভানো। বাহিরে ঘুটঘুটে অন্ধকারের সহিত মুষলধারে বৃষ্টি হচ্ছে। বজ্রমেঘের উচ্চ ধ্বনি চন্দ্রবালাকে নড়িয়ে তুলছে। আকস্মিক দরজা ভেদ করা শব্দে ভয়ভীত মিশ্রিত নয়নে তাকিয়ে কোনো এক বলিষ্ঠ দেহের পুরুষের প্রতিচ্ছবি নজরবন্দি করল সে। তাকে দেখে পুনরায় তার বক্ষস্থলের কম্পনের আওয়াজ তীব্রতর হয়ে উঠল। পিছন ফেরা, বর্ষ 2021। পেছন ফেরা কভুদায়, স্মৃতির শিকল ভ্রমে আটকে থাকা যুবকের গ্লানি, কথু হতে উড়ে আসা ধূম্র জালের ধূলিকণা করে নিঃস্ব আমায়। ব্যথা তোর বাম পাঁজরে দ্রুত গতির হৃদস্পন্দন ছাড়খাড় করে দেয় এই আমায়। পাপিষ্ঠ। ঢাকা শাহবাগ। সময় বেজে তখন ভোর 4:55। পূর্বপুরুষদের তৈরিকৃত এই খানমহল, পুরনো কংক্রিটের দেওয়াল, পুরনো ঘষা মাজা দেয়ালে ঝলসে যাওয়া রং, শ্যাওলার স্পর্শে গাঢ় সবুজের রং ছেয়ে গেছে এই দোতলা ভবনের মহলটি। খানমহলের আশেপাশে গজে ওঠা গাছগুলো শত শত বছরের পুরনো। সেখান হতে পাখপাখালির কিচিরমিচির শব্দ মাতোয়ারা হয়ে থাকে সর্বক্ষণই এই মহল। বাগানে সদ্য জন্ম নেওয়া পুষ্পস্বর হতে ভেসে আসা মুগ্ধকর শীতল নতুবা গভীর সুভাষ। দৈবাত ভোর সকালে অন্দরমহলের টেলিফোন বেজে উঠল। ফজরের নামাজ পড়ার উদ্দেশ্যে মাত্রই মহল থেকে বের হচ্ছিলেন জনাব আজমল খান। এই সাত সকালে টেলিফোন বেজে ওঠায় তিনি ভ্রুযুগল কুঁচকালেন। দ্রুত গতিতে এগিয়ে গেলেন সে পানে। টেলিফোনটা রিসিভ করতেই এক পরিচিত পুরুষালী গভীর কণ্ঠস্বর ভেসে আসলো। আজমল খান সালামের জবাব দিলেন। তার বেশ কিছুক্ষণ কথাবার্তা চালিয়ে গেলেন তিনি তার সাথে। পরিশেষে তিনি কলটা কেটে দিলেন। ওষ্ঠজোড়া প্রসারিত করে মুচকি হাসলেন ভীষণ। পরক্ষণেই চেঁচাতে লাগলেন উচ্চ স্বরে। পরিশ্রান্ত ভোর সকালের সবাই জেগে উঠল। মুহূর্তেই সকলে চোখ কসলাতে কসলাতে নিজ কক্ষ হতে বেরিয়ে আসলো। সবার প্রথমে ছুটে আসলেন আজমল খানের সহধর্মিণী আলিনা খান। কণ্ঠনালী দীর্ঘ করে উদ্বিগ্ন স্বরে আওড়ালেন তিনি। কি হয়েছে, এভাবে চেঁচাচ্ছেন কেন আপনি? আজমল খান ম্লান হেসে সহসা উত্তর দিলেন। আবরার দেশে আসছে আজ। উপস্থিত সকলের কণ্ঠদোর হলো। নয়নে মিশ্রিত ধূম কাতুরে আবেশ মুহূর্তেই উধাও হয়ে গেল সবার। দীর্ঘ 8 বছর বাদে আজ লন্ডন থেকে দেশে ফিরবে খান বংশের বড় কর্তা আজমল খানের একমাত্র ছেলে আবরার খান আব্র, যার দরুন সে সকাল হতে খান মহল জুড়ে চলেছে অনুষ্ঠানের সাজগোজের বিশাল তোড়জোড়। দীর্ঘ 8 বছরে আব্র একটিবারের জন্য মাতৃভূমির পদতুলি তার পা স্পর্শ করেনি স্পর্শ মমতাময়ী মায়ের আদুরে হাত। তবে প্রতিনিয়ত যোগাযোগ ছিল সকলের সাথে, শুধু একজন ব্যতীত। মাত্রই জগন্নাথ বিশ্ববিদ্যালয় হতে ক্লাস শেষ করে খান মহলে ফিরল অহু। তার পুরো নাম আরুরা খান অহুজান, ডাকনাম অহু। সে অনার্স প্রথম বর্ষের ছাত্রী। খান বংশের প্রধান 3 জন কর্তা। বড় কর্তা হলো জনাব আজমল খান, তারই একমাত্র ছেলে খান পরিবারের পুরো চোখের মণি এবং অহংকার আবরার খান আব্র, যে কিনা আজ লন্ডন থেকে পড়াশোনা ইতি ঘটিয়ে নিজ ভূমিতে ফিরেছে বহুদিন বাদে। আব্র লন্ডনে বিখ্যাত সুপরিচিত বিশ্ববিদ্যালয় রয়্যাল হলোওয়ে ইউনিভার্সিটি অফ লন্ডন এর ছাত্র ছিল। খান পরিবারের মেঝকর্তা জনাব আজমিন খান, তার 2 মেয়ে, বড় মেয়ে শিফা খান, বংশের বড় মেয়ে সে, এবং ছোট মেয়ে নিহা।
খান পরিবারের সদস্যদের মধ্য সব থেকে ছোট সে। ছোট কর্তা অহুর বাবা জনাব আশফাক খান। এই 3 কর্তার একজন আদুরে বোনও রয়েছে। গ্রীষ্মের তপতপে রোদে পুড়ে ছাই হয়ে যাওয়ার উপক্রম। এক কাঁধে ঝুলছে অহুর স্কুল ব্যাগ, বুকের সাথে চেপে ধরেছে সে 2-1খানা বই। আজ ফর্সা উজ্জ্বল মুখে খানি রোদের তোলে লালচে রং ধারণ করেছে যেন। কপাল বেয়ে ঘাম ঝরে পড়েছে কয়েক ফোঁটা। চিকন ভ্রু যুগল কুচকালো। বাড়িতে এত শত আয়োজন আর হই হুল্লোড় দেখে অহুর মস্তিষ্ক নেতিয়ে উঠল। প্রচণ্ড ব্যথায় চঞ্চন করে উঠল মুহূর্তেই। কপালের দুপাশ আঙ্গুল দিয়ে ডলতে লাগলো। সিঁড়ি বেয়ে দোতলায় পৌঁছাতে পৌঁছাতে ব্যথা তোর চাপা কণ্ঠে বুলি ছাড়ল অহু। আমার রুমে 1 কাপ চা দিয়ে যায় না মা, মাথাটা অনেক ব্যথা করতেছে। কিন্তু অহুর আম্মি যান মহাব্যস্ত এখন, সাথে বাড়ির অন্যান্য লোকজন, এমনকি চাকর বাকররাও। অহুর আম্মা অন্দর মহলের নিচতলা হতে উৎকণ্ঠে জবাব ছুড়লেন। তুই আজ একটু চা বানিয়ে নে আহো, দেখছিস তো কত ব্যস্ত আছে। তোর আব্বু ভাই আসছে যে আজ, তুই বরং রুমে গিয়ে বিশ্রাম নে, একটু ভালো লাগবে। অহু তার আম্মার কথা শুনে দাঁতের দাঁত চেপে ধরল। বেজায় চটে গেল সে। তাই আর কোনো কথা না বাড়িয়ে রাগে ঘটঘট করতে করতে নিজের রুমে চলে গেল। চা না নিয়ে। মহলে অনেক মানুষজন আছে, তর্ক করা শ্রেয় নয় আপাতত। কেউ অহুকে ব্যস্ত দেখালে সেটা তার মোটেও ভালো লাগে না। মনের ভিতর কথাগুলো চেপে ধরল, পরে কখনো শুনিয়ে দেবে না হয়। আচ্ছা, বাড়িতে তো আজ একজন মানুষই আসছে, তাহলে এত আয়োজন এবং মহাব্যস্ততার কি দরকার? আস্তে ধীরে করলেই তো সব হয়। আব্রু ভাই কে এমন যে সবাই একেবারে হুমড়ি খেয়ে পড়েছে তাকে বরণ করার জন্য? যত সব আদিক্ষেতা। এই আলাপন বকেই অহু ঠোঁট উল্টাচ্ছে রীতিমতো। ভার্সিটি থেকে ফিরায় অহুর বেশ ক্লান্ত লাগছিল, সাথে তো মাথা ব্যথা রয়েছেই। তাই কোনো মতন ফ্রেশ হয়ে সে পালঙ্কে গা এলিয়ে দিল। কিছুক্ষণ বিশ্রাম নিল, ব্যথাটা সেরে যাবে বোধহয়। এদিকে খানমহল জুড়ে হই হই রই রই আমেজ। বাড়ির ছেলে আজ বাড়িতে ফিরেছে, কত বছর পর। এতদিনে একবারের জন্য দেশে ফিরে আসেনি আব্র। মহলে সবকিছু পরিষ্কার এবং সুন্দর হওয়া চাই আলিনা খানের, যার দরুন আলিনা খানের ফরমায়েশ অনুযায়ী সবকিছু সাজানো গোছানো হয়েছে। আব্র ভাই যে অপরিষ্কার আর অপরিচ্ছন্ন কিছুই পছন্দ নয়। মহলে ফিরে কোনো কিছু অগোছালো দেখালে পুরো মহল মাথায় তুলে ফেলবে সে। সাদা শার্ট, তার উপরে কালো ব্লেজার পরা, পরিহিত শ্যাম বর্ণের পুরুষের পরনে সাদা শাড়ির সাথে কালো প্যান্ট ইন করা, চোখে কালো সানগ্লাস, গলায় ঝুলছে লং টাই, উচ্চতা 6 ফুট 1, মুখে খোঁচা খোঁচা চাপদাড়ি, আন্ডার কাট চুলগুলো জেল দেওয়া, এক সাইডে করা, ঘামের জেরে কপালে আঁচড়ে পড়েছে কিঞ্চিত, হাতে ব্র্যান্ডের ওয়াচ এবং শরীরের মুগ্ধকর পারফিউমের গন্ধ। ডান চোখের ভ্রুতে পুরনো স্পষ্ট ছোট্ট একটা কাটা দাগ। আব্র দীর্ঘ অনেক বছর পরে নিজ দেশে যাচ্ছে, নিজ বাড়িতে, নিজ মহলে, যেখানে সে পুরোটা শৈশব এবং কৈশোর বয়স পার করেছে। এত সময়ের মাঝে আছে অনেক অনেক স্মৃতি জড়িয়ে আছে। স্মৃতিগুলো ভীষণ কষ্ট দেয় আব্র ভাইকে, যার দরুন আব্র মহলে ফেরেনি একটি বছরে। যখনই ভাবে বুকের দুকবুকানি আকাশ ছোঁয়া, তার দম বন্ধ হয়ে আসে মুহূর্তেই। সে সব প্রতিচ্ছবি শুধু চোখের পাতায় স্মৃতি হয়ে ভাসে, শুধুই স্মৃতি, যার পুনরাবৃত্তি হয়তো কখনো আর হবে না। অবশেষে প্লেন ল্যান্ডিং করেছে বাংলাদেশে। বিমানবন্দর থেকে চেক আউট শেষে বেরিয়ে আসতেই আব্রের নজর পড়ল পরিবারের আত্মীয় স্বজনদের উপর। গভীর মুখে ম্লান হাসি ফুটিয়ে পা বাড়ালো আব্র। মা, বাবা এবং কাকা জানদের জড়িয়ে ধরে সালাম দিল। আলিনা খানকে দিয়ে দিল আব্রকে জড়িয়ে ধরে। অনেক বছর পর যে কাছে পেয়েছে সে তার নারী ছেঁড়া ধনকে। আব্রকে জড়িয়ে ধরে অস্পষ্ট শব্দে আওড়াচ্ছেন আলিনা খান। কতদিন পর দেখলাম তোকে বাবা, কত শুকিয়ে গেছিস।
আমাকে কি তোর দেখতে একবারও মন চায় না? হ্যাঁ, আব্র ভাইয়ের চোখের পানি টলমল করতে লাগলো। তবে সে চিত্র আব্র লুকাতে ব্যস্ত। ম্লান হেসে চাপা কণ্ঠে উত্তর দিল, কি বলছেন আম্মা এসব আপনি? আমি আপনাকে সব সময় মনে করি। তোমাদের জন্য আমার কতটা বুক করে তা শুধু আমিই জানি। আর কোথায় শুকিয়ে গেছি? একদম ঠিক আছি আমি আম্মা। আলিনা খান চোখ মুখ ডলে পানি মুছে নিলেন। আব্রোর নাক টেনে কাদো কাদো কণ্ঠে শুধালো, থাক, মাকে আর বুঝ দিতে হবে না, মা জানে সবই। দৈবাত পেছন হতে আজমল খানের গম্ভীর কণ্ঠ ভেসে আসলো। আব্র পিছন ফিরল, ভ্রু কুচকালো। যদি আমাদের জন্য তোমার মনে পড়তো তাহলে তুমি এ কয় বছর একটিবার কি আমাদের সাথে দেখা করতে আসতে পারতে না? আব্র চুপসে গেল। এ প্রশ্নের উত্তর তার কাছে থাকলেও সে সেই প্রশ্নের জবাব দিতে অনিচ্ছুক, যার দরুন এ প্রসঙ্গ এড়িয়ে গেল। আব্র আশেপাশে তাকে একটু পরখ করলো, দেখলো কারা কারা এসেছে। অতঃপর আব্র এক গাল হেসে দীর্ঘশ্বাস ছাড়ে, কিছু একটা ভেবে। সবার সাথে কুশল বিনিময় করার পর আব্র গাড়িতে চড়ল। গাড়ির লুকিং গ্লাসে আব্র নিজেকে দেখছে আর নিজেকে নিয়ে ভাবছে, আজ থেকে ঠিক 8 বছর আগে একই রাস্তা দিয়ে যখন যাচ্ছিল আব্র, তখনকার হৃদয় বিদারক অনুভূতির কথা। কতই না নিষ্ঠুর ছিল ওই দিনটি। আব্র সিট বেল্ট বেঁধে পেছনে হেলান দিয়ে বসলো সিটে। মাথাটা বেশ ঝিম ধরে আছে। আব্রর ভাবনার সাথে তাল মিলিয়ে আপন বেগে গাড়ি এগিয়ে চলেছে খান মহলের দিকে। কি গো ওহু আপু, তুমি আব্র ভাইয়াকে রিসিভ করতে চাওনি কাকিমণিদের সাথে? অহু চোখ মুখ ডলে শোয়া থেকে পালঙ্কে বসলো উঠে। ঘুমিয়ে পড়েছিল বালিশে মাথা রাখায়। তখন হঠাৎই আব্র ভাইয়ের নাম নিহার মুখ থেকে শুনতেই অহু চেতে গেল। ঠোঁট বাঁকিয়ে সংলাপ করলো, আজব, আমি কেন যাব? আমার কি খেয়ে দিয়ে কোনো কাজ নেই? হ্যাঁ, ওনাকে আনতে যাব, কিন্তু তুই যাসনি কেন আব্র ভাইয়াকে রিসিভ করতে? নিহার কণ্ঠস্বর নেতিয়ে আসলো, মৃদু আওয়াজ করে আওড়ালো, আমাকে তো কাকিয়ারা নিয়েই গেল না। বড় জেঠি বলেছে আব্র ভাইয়া নাকি অনেক রাগী এবং জেদি, আমি নাকি অনেক দুষ্টুমি করি, আর আব্র ভাইয়া দুষ্টুমি পছন্দ করে না তাই। অহু কিছু বলতে যাবে, তার পূর্বেই মহলের নিচ থেকে চেঁচামেচির আওয়াজ ভেসে আসলো। মুহূর্তেই মাথায় হাত চেপে ধরে অহু উচ্চ স্বরে শুধালো, উফ, মাথাটা যন্ত্রণায় ফেটে গেল। নিচে এত আওয়াজ হচ্ছে কিসের, দেখ তো নিহা। আপু, আব্র ভাইয়া মনে হয় চলে এসেছে, আমি এখন যাই, পর কথা বলবো। তুমি না হয় নিচে চলো। না, আমি যাব না, আমি ঘুমালাম। আমার এত শখ নেই দেখার, তুই যা। অনেক বছর বাদে খান মহলে পা রাখলো আব্র। অন্তর্মহলে ঢোকার পূর্বেই আব্র ভাই খান পরিবারের পারিবারিক কবরস্থানের দিকে পা বাড়ালো। দূর হতে আব্রর দাদিমার কবর দেখল। কিছু প্রহরের জন্য স্তব্ধ নয়নে সে পানি চেয়ে রইল। মুহূর্তেই কিছু স্মৃতি হানা দিল আব্র ভাইয়ের মস্তিষ্কে। আব্র বুকের বাম পাঁজর চেপে ধরল। পরক্ষণেই কবরস্থান থেকে বেরিয়ে খান মহলের অন্দরে পা রাখল সে। আলিনা খান এবং মহলের অন্যান্য কর্তীরা দূর্বা ঘাস আর ধান পানি ছিটিয়ে আব্রকে বরণ করে নিল। প্রত্যুত্তরে আব্রর গম্ভীর মুখে মলিন হাসি ফুটল শুধু। মহলে ঢুকেই আরও আত্মীয় স্বজনের সহিত সাক্ষাৎ হলো আব্রর। সবার সাথে অন্তর্মহলে নিজ তলায় দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ কথা বলে আব্র চলে গেল তার নিজ কক্ষে। সঙ্গে গেল আলিনা খান। অনেক বছর পর আব্র ভাই তার নিজ কক্ষে এসেছে। কক্ষে ঢুকে ভালো মতো নজর করলো আশপাশ। 20 বছর বয়সে এই কক্ষ ত্যাগ করে সুদূরে পাড়ি জমিয়েছিল সে এক কালো অধ্যায়। যখন এ মহল ছেড়েছিল তখন ছিল বসন্ত। গাছে গাছে নতুন পাতা গজিয়েছিল। পুরনো পাতা ঝরে সে সংলাপ কারো জীবনেও একই অধ্যায় তৈরি করেছিল নতুন। আব্র রহস্যময় হাসি হাসল, হালতো হাতে নিজের বিছানা ছুল। পরক্ষণেই বলিষ্ঠ দেহে হতে সাদা শার্টটা খুলে পালঙ্কে ছুঁড়ে মারল। ওয়াশরুমে ঢুকে বেশ লম্বা একটা শাওয়ার নিয়ে নিল। ফিরে এসে সুঠাম দেহে শর্ট হাতার একটা গেঞ্জি পরে নিল, যার দরুন পেশিবহুল হস্ত জোড়ায় শিরা টান টান হওয়ার দৃশ্য অনেকেরই নজরে পড়ল। খাবার টেবিলে বসে সবার সাথে মিলে খাবার খেলো আব্র।
তখনই নিহা হন্তদন্ত হয়ে ছুটে আসলো আব্রুর নিকট। ভাইয়া, তুমি এই চকলেটগুলো আর সুন্দর টপসগুলো কি আমার জন্য এনেছ? আব্র গম্ভীর কণ্ঠে আওড়ালো। হ্যাঁ, এগুলো যা আছে সব তোদের জন্য এনেছি। নিয়ে যা, ভাগাভাগি করে নিস, আর ওই লাল লাগেজটা আমার রুমে পাঠিয়ে দিস। ওখানে আমার জিনিসপত্র আছে। নিহা আবেগ আপ্লুপ্ত হয়ে ছুটল দোতলায়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। খাবার খাওয়া শেষ করে মহলের বাগানের উদ্দেশ্যে হাঁটা ধরল আব্র। সন্ধ্যা নেমে আসলো বটে। বাগানের পাশে অবস্থিত পুরনো ঘাট বাঁধা পুকুর। আব্র ঘাটে অনেকক্ষণ যাবৎ বসে থাকলো। বারংবার মস্তিষ্কে অতীতের বিষাদময়ী চিত্রগুলো ভাসতে থাকলো। ওহুর আম্মি যান ওহুর রুমে এসে জানালার পর্দা সরিয়ে দিয়ে ওহুকে ডাকতে লাগলো। কিরে আহো, তুই এখনো ঘুমাচ্ছিস? সন্ধ্যা হয়ে আসলো, দেখা করতে গেলি না আব্রুর সাথে? উফ আম্মা, বিরক্ত করছো কেন? আমি ওনার সাথে দেখা করে কি করব? আপু আপু দেখো, আব্রু ভাইয়া আমার জন্য কত চকলেট এনেছে, কিন্তু তোমার জন্য কোনো গিফটই আনিনি ভাইয়া। ঠোঁট উল্টিয়ে রুমে প্রবেশ করতে করতে গুলো ছড়ল নিহা। নিহার কথা শুনে ওহু ধপ্পাস করে পালঙ্কে বসে পড়ল। শোয়া থেকে উঠে চোখ রাঙিয়ে কর্কশ ভাষায় সংলাপ করল। আমার জন্য উনি কেন আনতে যাবে? উনি তো আমাকে চেনেই না, দেখতি না? আগে যখন ফোনে কথা বলতো, বাড়ির সকলের সাথে কথা বলতো আমি ব্যতীত। ওহুর ভীষণ রাগ হচ্ছে, অপমান বোধও কাজ করছিল, কারণ আব্র ওহু ব্যতীত সকলের জন্য গিফট এনেছে। ওহু কি দোষ করলো? দাঁতে দাঁত চেপে ধরলো। ওহুর ইচ্ছে করছে এখনই গিয়ে জিজ্ঞেস করতে আব্রকে, কিন্তু না, ওহু কেন জিজ্ঞেস করবে? তার তো ইগো আছে। কোনো একদিন সুযোগ বুঝে এর প্রতিশোধ নিবে ওহু, নিশ্চয়ই নেবে। হ্যাঁ। সন্ধ্যার পরে ওহু একটু ছাদ থেকে হাঁটার উদ্দেশ্যে পা বাড়ালো। সন্ধ্যার সৌন্দর্য উপভোগ করলে হয়তো মনটা ভালো লাগবে, তাই চলে গেল ছাদে নিহার হাত ধরে। পুরো মহল ভর্তি মানুষ গজগজ করছে। সকলে আব্রকে দেখতে এসেছে, তবে ওহু এখন অবধি যায়নি আব্রকে দেখতে। আর না যাবে। আব্র দেখতে কেমন ওহু সেটাও জানে না, হয়তো ভুলে গেছে একটি বছরে আব্রর প্রতিচ্ছবি এবং স্মৃতি। ছাদের কার্নিশ ঘেঁষে দাঁড়িয়ে থাকলো ওহু। চোখের পাপড়ি জোড়া নিভিয়ে দিল। বিশুদ্ধ কোমল প্রাণ সুবাস টেনে নিল গহিনে। অনুভব করলো নিজের অস্তিত্বকে, অনুভব করলো প্রকৃতিকে। চোখ মেলে তাকালো। মহলের বাগানে হতে ঝিঝি পোকার ঝিঝি শব্দ ভেসে আসছে। ওহু মুচকি হাসলো। পরক্ষণেই পাশ ফিরতে সেই হাসি উধাও হয়ে গেল। ভ্রুজোড়া টেনে কুচকালো, চোয়াল চেপে ধরলো নিহার চিত্র দেখে। নিহা ওহুকে দেখিয়ে দেখিয়ে চকলেট খাচ্ছে। বেচারির গাল মুখে চকলেট লেগে আছে। এরকম ভাবে খাচ্ছে। ওহু মুখ ফিরিয়ে নিল। রাগে ফুঁসতে ফুঁসতে আওড়ালো, আজে বাজে চিন্তা ভাবনা। এই হতচ্ছড়ার আনা কোনো কিছুই খাবে না বলে পণ উঠল ওহু তার অন্তরিন্দ্রে। ভীষণ অভিমান চেপে ধরল কবলে। ভাবলো কালকেই ফকির বাসায় রওনা দিবে। অতঃপর ওহু আর নিহা কিছুক্ষণ ছাদে বসে গল্প করে চলে যায় অন্দরমহলে, কারণ সন্ধ্যার পরপরই ওহুকে একজন হোম টিউটর পড়াতে আসবেন। মহলের বাগান থেকে পেঁচার গম্ভীর হুঙ্কার শোনা যাচ্ছে বোধহয়। চারিদিক থেকে মাগরিবের আজান ভেসে এসেছে বহু আগে, যার দরুন ওহু ছাদ থেকে নেমে সরাসরি নিজের রুমে চলে গিয়েছে। শুধু অজু করে মাগরিবের নামাজ পড়ে নিল। পালঙ্কে বসে ফোন চাপছে এক হাতে, আর অন্য হাতে চামচ দিয়ে সেমাই খাচ্ছে। দৈবাত বিদ্যুৎ গতিতে কেউ ওহুর রুমে প্রবেশ করলো। ওহু হকচকিয়ে উঠল, ভ্রুজোড়া টেনে কুচকালো ভীষণ। পালঙ্ক ছেড়ে নেমে দাঁড়ালো মেঝেতে। মুঠোফোনটা সাইড টেবিলের উপর রেখে ভালো করে পরখ করলো আশপাশ। এত অচেনা কেউ নয়, তানহা মিস নিজেই। হঠাৎ কি হলো ওনার? আশ্চর্য। ওহু ঠোঁট বাঁকিয়ে প্রবল বেগে প্রশ্ন ছুড়ল, কি হয়েছে মিস? আপনি হাঁপাচ্ছেন কেন? কেমন দেখেছেন হঠাৎ? তানহা পা এগিয়ে সোফায় গিয়ে বসলো। কিছুটা থেমে দ্রুত আওড়ালো, ঢুক গেল। অহ, তোমাদের বাড়িতে ওই সুদর্শন ছেলেটা কে? আমি তো আগে কখনো দেখিনি। ছেলেটা কত হ্যান্ডসাম! ইস, প্রথম দেখাতে প্রেমে পড়ে গেলাম আমি। ওহু চমকালো।
এ কাণ্ড! মেয়ে মানুষও তাহলে আজকাল ছেলেদের দেখে টাসকি খায়। কিন্তু ওহু কিঞ্চিত ভাবনার ভিবর, ঠিক মিলিয়ে উঠতে পারল না যেন কার কথা বলছে তানহা। ওহু মনে মনে আওড়ালো, বলছে মিস কাকে দেখলো? কে এত হ্যান্ডসাম আবার এ বাড়িতে? পরক্ষণেই ওহুর মস্তিষ্ক খুঁজে পায় সে প্রশ্নের উত্তর। নামটা অন্তরিয়েন্দে বাঁচতেই দীর্ঘ শ্বাস ছাড়ল, বিরক্তিকর সহিত বলে ছুড়ে মৃদু স্বরে, তানহা মিস, ওটা তো আমার আব্রো ভাইয়া, আজকে লন্ডন থেকে দেশে ফিরেছে। আপনি ওনাকে দেখে প্রেমে পড়ে গিয়েছেন? আশ্চর্য। তানহা লজ্জায় ভুলে যায়, খানিক লজ্জা পেয়ে আওড়ায়, কি যে বলো, এত সুন্দর হ্যান্ডসাম ছেলে দেখলে কে না ফিদা হবে। তুমি একটু ওনার ফোন নাম্বারটা জোগাড় করে দাও না আমায়, আমি তো এখনো সিঙ্গেলই আছি। তানহার বেশরম কথাবার্তা শুনে ওহুর কান লাল হয়ে আসে। ছাত্রীর সামনে শিক্ষক তার ভাইয়ের প্রেমের প্রস্তাব দিচ্ছে, কি লজ্জার কথা! গুরুজনেরা হয়তো সত্যিই বলে, প্রেমে পড়লে মানুষ লাজ লজ্জা ভুলে যায়। ওহুর চোয়াল চেপে আসে, কিঞ্চিত রাগ হচ্ছে তার এই বেশরম কথা শুনে। টিশার্ট থেকে নজর টেনে এনে মেঝেতে নামায়। অতঃপর আর কথা না বাড়িয়ে পড়ায় মনোযোগ দেয় ওহু। রাত 10টা। ওহু নিজের কক্ষ থেকে বেরিয়ে মহলের নিচতলায় আসে। এতক্ষণ এই মহলটা মানুষে গেজ গেজ করছিল, কানের পোকা নড়ে গেছে ওহুর। বেশ ক্ষুধা লেগেছে। ডাইনিং টেবিলে একটা চেয়ার টেনে বসলো ওহু। আশেপাশে নজর বুলালো, বেশ ফাঁকা ফাঁকা লাগছে। অন্ধর মহলের বাহির হতে কথোপকথনের আওয়াজ ভেসে আসছে। ওহু চমকালো ভীষণ। প্রতিদিন এই সময় সবাই ডিনার করে, অথচ আজ কেউ নেই ডাইনিংয়ে। সবাই কোথায় গেল? ওহুকে রেখে সবাই খেয়ে ফেলেছে নাকি? দৈবাত রন্ধনশালা থেকে মহলের কর্ত্রীদের আওয়াজ ভেসে আসলো। ওহু কণ্ঠস্বর দীর্ঘ করলো, উচ্চ স্বরে শুধালো ভীষণ, আম্মা, কাকিজান কোথায়? তোমরা সবাই আজকে কি ডিনার করবে না, নাকি ডিনার করে ফেলেছো আমায় রেখে? ভ্রু কুচকিয়ে চেয়ে রইল উত্তরের প্রত্যাশায়। পরক্ষণেই ওহুর আম্মিজান রন্ধনশালা হতে বেরিয়ে আসলেন। ক্ষীণ কণ্ঠনালী আউড়িয়ে জবাব ছুড়লেন, আহো, আজকে একটু পর খাবার খাবো। আব্রু মহলের বাহিরে গিয়েছে পুরন ঢাকায়। আব্রু আসলে সবাই একসাথে খাবার খাবো, তুই একটু অপেক্ষা কর, আব্রু চলে আসছে বোধহয়। পুনরায় আদিক্ষেতা দেখে আব্রুর প্রতি ওহুর বেজায় রেগে গেল। অভিমান গুজলো মায়ের প্রতি, ভ্রু জোড়া টেনে কুচকালো, কপাল চাপড়ালো, আওড়ালো, ধ্যান, খাওয়া লাগবে না, নিজের ভাইয়ের ছেলের প্রতি দরদ উঠলে পড়ছে একেবারে। বলেই ওহু এক পা দু পা করে হেঁটে চলে আসলো নিজ কক্ষে। জানালার পর্দা টেনে দিল, পেটে হাত দিয়ে ধপাস করে পালঙ্কে শুয়ে পড়ে। ভীষণ খিদে পেয়েছিল বটে। যাক গে ছাই, অভিমান চেপে ধরি, বালিশে গা এলিয়ে দিল ওহু। খানমহল, রাত 1টা। আব্রু বসে আছে নিজ কক্ষের বারান্দায়। পরনে তার হাফ হাতার ধূসর রঙের গেঞ্জি। মনের গহীনে কোথাও একটা শূন্যতা কাজ করছে, কিন্তু কি সেটা আব্রু আদৌ নিজেও জানে না, বুঝতে পারে না। সেই শূন্যতা, পুরনো অনুভূতি, শুধুই ভাসে পুরনো স্মৃতি। বারান্দায় নিশি রাতের হাওয়া বয়ে বেড়াচ্ছে। অনেক বছর পেরিয়ে গেছে, আব্রু এই বারান্দায় বসে আর ভাবে না তার ভবিষ্যৎ। অনেক দিন পেরোলো, ফিরে আসে না আর সেই অতীত। বিষাদময়ী ভ্রম এক সে। আব্রু ট্রাউজারের পকেট থেকে সিগারেটের প্যাকেটটা বের করলো। কাঠের ম্যাচ দিয়ে একটা সিগারেট জ্বালিয়ে বেধরম টানতে লাগলো। দৈবাত কক্ষের ভিতর হতে রিং বেজে ওঠে ফোনের। আব্রু উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে ফোনটা হাতে নেয়। ফোনের স্ক্রিনে ভেসে ওঠা মাঝারি অক্ষরে নামটা দেখে ভীষণ বিরক্ত হয়, জিসা। কপাল কুচকায়, ভ্রু যুগলে ভীষণ ছাপ। কলটা কেটে গেল, রিসিভ করলো না আব্রু। ফোনটা পালঙ্কে ছুঁড়ে মারল। জিসা হলো আব্রু ভাইয়ের ক্লাসমেট। ভিন দেশে পাড়ি জমানোর পূর্বের রাতটাও ছিল আব্রু ভাইয়ের নির্ঘুম, এবং বিদেশ থেকে আসার পরে আজকের রাতটাও কাটলো আব্রু ভাইয়ের নির্দাহীন নির্ঘুম রজনী। কিছু বিষণ্ণ স্মৃতির ভ্রম থাকে যা মানুষকে জাগিয়ে রাখে। তদ্রূপ অন্ধকারের আলো ভেদ করে যখন সূর্য আকাশে উঁকি দিচ্ছিল, তখন আব্রুর চোখ লেগে যায়। অন্যদিকে
ঠিক একই প্রহরে চন্দ্রের ন্যায় চন্দ্রবালার চোখ প্রসারিত হয়ে ঘুম ভাঙে। পাখালির কিচিরমিচির শব্দ ভেসে আসে মহলের বাগান থেকে। পুনরায় একটা সুন্দর ভোরের সূচনা হয়। নামাজ পড়ে বেলকুনিতে গিয়ে দাঁড়িয়ে রইল অহু। অতঃপর একটা সাধারণ টপস পরে মাথায় হিজাব পেঁচিয়ে বেরিয়ে পড়ল নিহা এবং শিফার সঙ্গে মর্নিং ওয়ার্কে। কিছু পথ হাঁটতেই শিফা দাঁড়ায়, শ্বাস টেনে এনে গহিনে নিয়ে আওড়ায়। এই অহু, তুই আব্রু ভাইকে দেখেছিস? আব্রু ভাই কত স্মার্ট হয়ে গেছে, তাই না রে? কত হ্যান্ডসাম আমাদের আব্রু ভাই। অহুর চোয়াল চেপে আসলো, ভ্রু কুচকালো ভীষণ, তবে কথা বাড়ালো না। ঠোঁট উল্টিয়ে শুধু প্রত্যুত্তরে বলল। কালকে রাতের চেপে রাখা অভিমানটা আবার জাগ্রত হলো অহুর। আগে মহলে শুধু অহুর প্রশংসায় করত সকলে, এখন অহুর প্রশংসার ভাগ বসাতে কোনো ভিন দেশ থেকে উড়ে এসে জোরে বসে পড়ল খান মহলে। সবার মুখে আব্রুর প্রশংসায় শুধু শুনছে অহু। কানটা বিষিয়ে উঠল অহুর। সকাল বেজে 8টা। ডাইনিং টেবিলে সকলে বসে আব্রু ব্যতীত। অহু মাথা নিচ করে খাবার খাচ্ছে। দৈবাত অহুর আম্মি ঝাঁঝালো কণ্ঠে আওড়ালো। কি রে, কাল রাতে তোকে এত ডাকলাম, তবুও তুই খেতে আসলি না কেন? অহুর অভিমানী কণ্ঠের স্পষ্ট জবাব, ঘুমিয়ে পড়েছিলাম, তাই ডাক শুনতে পাইনি। সকালে নাস্তা শেষ করে রেডি হয়ে অহু চলে গেল জগন্নাথ ভার্সিটিতে। একই বাড়িতে আব্রু ভাই এবং অহু রয়েছে কাল হতে, কিন্তু এখনও অবধি তাদের দেখা হয়নি। দুপুর 12টা। অন্দরমহল হতে ভেসে আসা চেঁচামেচিতে ঘুম ভাঙল আব্রুর। নিজ কক্ষ হতে বেরিয়ে নিজ তলায় নেমে আসলো। দৈবাত ঘুম কাতুরে নজর অবরুদ্ধ হয় কিছু প্রতিচ্ছবির পানে। আব্রুর ফুপি এসেছে, সঙ্গে আশাফ আসফিও। আশাফ আব্রু সেম ইয়ারের। আব্রু তার ফুপিকে দেখে ওষ্ঠা প্রসারিত করল, হাসি ফোটালো গম্ভীর মুখে, এগিয়ে গিয়ে জড়িয়ে ধরল, সালাম করলো, খুশি হলো। আশাফ দ্রুত পায়ে এগিয়ে এসে আব্রুকে জড়িয়ে ধরল। হেই, কেমন আছিস? কি ব্যাপার, আমাদের ছাড়া তো ভালোই ছিলি মনে হয় লন্ডনে। কি বড়িয়ে বানিয়েছিস ভাই। আব্রু কাজ চাপড়ালো আশাফের। তোর নজর লেগে যাবে শালা আমার উপর। আব্রু আশাফ দুজনেই আড্ডায় মেতে উঠল। তাসফি অহুর ফেরার অপেক্ষায়। ভার্সিটি থেকে ফেরার সময় পপকর্ন খেতে খেতে মহলে ফিরছে অহু। গাড়িতে চড়ে আসার সময় হঠাৎ বাইরে তাকিয়ে খেয়াল করলো একটা বাইকের শোরুমের বাহিরে আশাফ দাঁড়িয়ে আছে। অহু আশাফকে এখানে এই সময় দেখে ভ্রু কুচকালো। আশাফও অহুকে দেখলো। মহলে চলে আসার পর অহুর মনের ভেতর সংকোচ কাজ করছিল আশাফকে দেখে, কারণ অহু কালকে খান মহলে আশাফকে দেখেনি। তাহলে ওয়াশরুমের বাহিরে আজ কি করছিল আশরাফ ভাইয়া? মহলে ফিরে অহু দেখলো তার একমাত্র ফুপি এসেছে, সাথে দাঁড়িয়ে আছে আশফি এবং নিহা। আশফি দৌড়ে এসে অহুকে জড়িয়ে ধরে বলল, কি রে, কেমন আছিস? আশফি অহুর থেকে 1 বছরের ছোট, তাই তারা একে অপরকে তুই করে সম্বোধন করে। অহু ম্লান হেসে সহসা উত্তর দিল, আছি তো বেশ, কাল আসিসনি কেন তোরা? আশফি নাক টানলো, আওড়ালো, কাল আশরাফ ভাইয়ার দরকারি মিটিং ছিল, রাতে বাড়িতে ফিরেছিল, তাই আর কলে আসতে পারিনি। অহু মাথা জাকায়, কবলে চেপে ধরা প্রশ্নটা বাইরে টেনে আনে। আচ্ছা আশফি, আশরাফ ভাইয়া কোথায় গেছে তুই কি জানিস? দুপুরেই তো আব্রু আর আশরাফ ভাইয়া একসাথে বাইরে চলে গেল, কিন্তু কোথায় গিয়েছে আমি জানি না। অহু ঠোঁট বাঁকালো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, চল আমরা উপরে যাই। হতপর অহু তার ফুপির সাথে সাক্ষাৎ করে মহলের উপরে চলে যায় আশফির সাথে। তখনই, কি রে আশরাফ, তুই রাস্তার দিকে তাকিয়ে আছিস কেন? কোনো মেয়েটে দেখে টাসকি খেলি নাকি? আশরাফ কপাল চাপড়ালো, বুঝালো, আরে না ইয়ার, রাস্তা দিয়ে ওহু যাচ্ছিল গাড়িতে করে, তাই তাকিয়েছিলাম। আব্রু থমকালো ভীষণ, ঘাড় কাত করে পিছন ফিরল। আশরাফের দিকে তাকিয়ে ভ্রু কুচকে তাকালো, উদ্বিগ্ন হয়ে আওড়ালো মৃদু স্বরে, কে যাচ্ছিল? ওহু। এই প্রথম কেউ আব্রুর সামনে অহুর নাম নিল। অহুর নাম শুনতেই আব্রুর বাম নিলয়ের কম্পন তীব্র হয়ে গেল, বাম পাঁজর কেঁপে উঠল ভূমিকম্পের তুল্য।
অহুর নাম শুনতেই আব্রোর বাম নিলয়ের কম্পন তীব্রতর হয়ে আকাশ ছুলো। আব্রোর বক্ষ পিঞ্জরে কোথাও কিঞ্চিত পরিমাণে কম্পন অনুভব করলো। অনুভূতিটা বেশিক্ষণ স্থায়ী হলো না। অন্তরালে একগাল হাসলো। আশা পুনরায় আওড়ালো। অহু যাচ্ছিল ভার্সিটি থেকে বোধহয়। তোর সাথে দেখা হয়নি নাকি অহুর এখনো? আচ্ছা যা হোক, বাদ দে, বাইকের টাকা পেমেন্ট করে দিয়েছিস না? এবার চল। আব্রোর প্রথম সংলাপ এড়ালো, জবাব করলো গম্ভীর স্বরে। তুই গাড়ি নিয়ে যা, আমি পেছনে বাইক নিয়ে আসছি। আশাফ গাড়িতে চড়ে বসলো। আব্রো হেলমেট পরলো, বাইক নিয়ে ছুটলো খান মহলের উদ্দেশ্যে। দুপুর গড়িয়ে ক্লান্ত বিকেল হয়, গোধূলি লগ্ন কিছুটা গুমড়ে বয়। খান মহলের ভোজনশালায় চলছে দুপুরের ভোজন। আজমল খান সহ বাড়ির অন্যান্য কর্তারা রয়েছেন। আব্রো এবং আশাফও রয়েছেন সাথে। অনুপস্থিত অপু। দৈবাত প্রবল গতিতে প্রশ্ন ছুড়লেন আজমল খান। আব্রো, তুমি নাকি আজ বাইক কিনছো? আব্রো খাবার খাচ্ছে, গুমরেটে প্রতিচ্ছবি, আওড়ালো কণ্ঠনালী সরু করে। হ্যাঁ, আজ সন্ধ্যায় বাইক রেস্ট রয়েছে টিএসসির মোড়ে, সেই জন্যই তাড়াহুড়ো করে বাইকটা কিনতে হলো। পাশ থেকে আশফাক খান বলে উঠলেন জবাব করে। তোমার এখন বাইরে রেস করার সময় নাকি আব্রো? তুমি বড় হয়ে গেছো, এখন তোমাকে কোম্পানির হাল ধরতে হবে। আমরা আর কতকাল থাকবো? তোমার সব কিছু তোমাকে বুঝে নিতে হবে। মাঝে মধ্যে একটু আধটু শখের বসে রেস করতেই পারো। আব্রো একগাল হাসলো, তাকালো আশফাক খানের পানে, হাঁক ছুড়ল তীব্র বেগে মৃদু স্বরে। আপাতত তোমরা কোম্পানির দেখভাল করো, আমি কিছুদিনের মধ্যেই তোমাদের সাথে জয়েন করব। আমি তো আছি, পরে না হয় দেখব তোমরা কতকাল থাকো আমার সাথে। তোমরা শেষ করো, এখন উঠি, আমার খাওয়া শেষ। আব্রো চেয়ার ছেড়ে দাঁড়ালো। আলিনা খান আওড়ালেন পাশ হতে। খাবারটা তো শেষ করে যা আব্রো। জবাব আসলো, আর খাবো না আম্মা। আব্রো ডাইনিং ছেড়ে চলে গেল হাত ধুতে। সকলে অবগত আব্রোর তিরিক্ষি মেজাজ সম্পর্কে সর্বদা। বেশি কিছু একটা বলা যায় না কভু। সবাই জেরে ধরলো আশাফকে। আজমল খান আওড়ালো, আশাফ, তুমি আব্রোর দিকটা একটু দেখো, ওকে বুঝিও, আমাদের কথা তো কখনো শোনেই না। আশাফ মাথা দুলালো, সম্মতি জানালো পরক্ষণই। ঠিক আছে মামা। আব্রো সিঁড়ি বেয়ে উপরে উঠেছে দোতলার উদ্দেশ্যে। উপর হতে বুলি ছুড়ল আশফাককে উদ্দেশ্য করে। আশরাফ, খাবার খেয়ে আমার রুমে আয়, কথা আছে। সংলাপ করে আব্রো তার কক্ষে ঢোকে। আশাফ আওড়ায় আলিনা খানকে উদ্দেশ্য করে। মামি, অহু আর সিফা কোথায়? তাদেরকে তো দেখছি না। অহু তো অনেকক্ষণ আগেই খেয়েছে, রুমে আছে হয়তো। একটু পর কোচিংয়ে চলে যাবে, তাই তৈরি হচ্ছে হয়তো। আর সিফার ভার্সিটিতে পরীক্ষা চলছে ওর। আশাফের ছোট্ট জবাব। ও আচ্ছা। অহু কোচিংয়ে যাবে, তৈরি হয়ে সিঁড়ি বেয়ে নিচে নামছে দোতলা হতে। হঠাৎ নিহা হাঁক ছুড়ে অহুকে কেন্দ্র করে। আপু, তুমি আজ কোচিং থেকে তাড়াতাড়ি চলে এসো। আজ সন্ধ্যায় আব্রু ভাইয়া বাইক রেস রয়েছে টিএসসির মোড়ে। আমরা সবাই মিলে দেখতে যাবো, তুমিও যাবে আমাদের সাথে, বুঝছো? তাড়াতাড়ি চলে আসবে স্যারকে বলে। অহু ভ্রু জোড়া টেনে কুচকালো, ভীষণ আওড়ালো। আমি কেন যাব? তোরা যা, আমার সামনে এক্সাম আছে, ক্লাস ফাঁকিটা কাম্য হবে না। নিহা নাছোড় বান্দা, অহুকে রাজি করতে মিথ্যা বলি ছুড়ল। আরে আপু, আব্রু ভাই নিজেই বলেছে তোমাকে যেন নিয়ে যায় আমাদের সাথে। অহু চমকায়, ভ্রুকুটি কুচকায় পুনরায়, কিঞ্চিত নেচে ওঠে বক্ষ, আশ্বাস করে। আচ্ছা ঠিক আছে, যাব। অহু বেরিয়ে গেল অন্তর্মহল থেকে। মনে মনে করা অভিমান গুছল, অন্তরালে ভিলেনি হাসি দিল। ভাবল, যাক, নিজে ইচ্ছে আমাকে যাওয়ার কথা বলেছে। চকলেট গিফট না আনার ব্যাপারটা পরে দেখে নিব। কোচিং সেন্টারে পৌঁছালো অহু। বসলো জুটি বেঁধে তিশার সাথে। তিশা হলো অহুর প্রিয় বান্ধবী। পুরো নাম তিশা খানম পারু। সবাই তিশাকে পারু বলে সম্বোধন করে, আবার কেউ তিশা বলেও। অহু সর্বদাই পারু বলে ডাকে, কখনো কখনো সময় বাদে। অহুর প্রতি ছবিতে হাসির রেখা বোনায় পারু চমকালো। ম্লান হেসে সাহসা শুধালো, কি রে, এত খুশি খুশি লাগছে কেন?
অহু ঠোঁট উল্টালো। পরক্ষণেই পারুকে শুরু থেকে শেষ অবধি সম্পূর্ণটা খুলে বলল। পারু এক গালে হাত দিয়ে বিস্তারিত শুনল, অতপর হাসলো, চোখ টিপে হাওড়ালো। সত্যি তোকে রেসে যেতে বলেছে নাকি ভাইয়া? অহু ঘাড় কাত করে চাইলো, বলল, তোর সংশয় আছে তিশু? পারু জবাব করলো, না মানি যে মানুষটা তোর জন্য কোনো গিফট আনলো না, এখন অবধি দেখাও হলো না তার সাথে, ব্যাপারটা কেমন না? দেখ তুই রাগ করিস না আমার কথায়। পারুর কথা শুনে অহুর কপালে উৎকণ্ঠার ভাঁজ পড়ল অচিরেই। মনে মনে আওড়ালেও, আসলে এই বিষয়টা কেমন না? খানমহল। সন্ধ্যাবেলা কোচিং শেষ করে অহু মহলে ফিরল দ্রুত। রাস্তায় জ্যাম থাকায় ফিরতে খানিকটা সময় দেরি হলো। অন্দরমহলে পৌঁছাতেই অহু পরখ করলো। সকলে অহুর জন্য অপেক্ষা করছে সোফায় বসে। অহু মুখ বাঁকালো, দ্রুত পৌঁছালো সকলের সন্নিকটে। সবাই ভীষণ রেগে আছে। শিফা সহ সবাই সোফা ছেড়ে উঠে দাঁড়ালো। কর্কশ গলায় সংলাপ করলো শিফা। এতক্ষণ লাগে আসতে তোর? রেস তো শুরু হয়ে গেছে মনে হয়, এবার তাড়াতাড়ি চল। সবাই দ্রুত ছুটলো অহু সহ। তাড়াতাড়ি গাড়িতে চড়ে বসলো সবাই। ড্রাইভারকে নির্দেশ দিল দ্রুত ড্রাইভ করার। অতঃপর সবাই পৌঁছালো। পরখ করলো রেস মাত্রই শুরু হবে। আশাফ সবার জন্য আগে থেকে অপেক্ষা করছিল। সবাইকে নিয়ে সেফ জোনে নিয়ে গেল আশাফ ভিড় ঠেলে, যেখান হতে রেস পুরোপুরি নজর করা যায়। সকল রেসদের মাথায় হেলমেট পরা, রেসিং স্যুট, গ্লাভস সহ। কারো চেহারা দেখা যাচ্ছে না। আব্রু কোনটা সেটা ও বুঝতে চিনতেই পারল না। কিন্তু আব্রুর নাম অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। উচ্চস্বরে অ্যানাউন্সমেন্টের মধ্য দিয়ে কাউন্ট ডাউন করা হচ্ছে রেস শুরুর। 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, লেটস গো। রুমাল ফেলে দিল একজন। সবাই অনেক হই হুল্লোড় করছিল। অহুও খুবই উপভোগ করছিল রেসটা। এর আগে কখনোই এভাবে রেস দেখতে আসা হয়নি। সবাই সবার প্রিয় রেসদের অনুপ্রেরণা দিচ্ছিল উল্লাস করে। কিন্তু অহু কোনো রেসারের ভক্ত নয়, তাই অহু চুপচাপ দাঁড়িয়ে রেস দেখছিল। নিহা এবং শিফা সঙ্গে অন্যরাও সকলে জোরে জোরে আব্রুর নাম নিচ্ছিল। কামন আব্রু ভাইয়া, কামন কামন। অহু নৈশব্দে ভ্রম ছিল। দৃষ্টি ছিল সকল রেসারদের উপর। মাঝখানে একবার প্রশ্ন ছুড়ে ছিল, আব্রু ভাইয়া কোনটা আপু? শিফাও এ প্রশ্নের উত্তর করতে পারেনি। অহু দাঁড়িয়ে শুধু রেস দেখছিল। রাউন্ড 2 মাত্রই অতিক্রম করলো কিছু রেসার। এখানে আব্রুর নামও ছিল। অনেকেই আবার এলিমিনেট হয়ে গিয়েছিল। খেলার টান টান উত্তেজনা, দুজন রেসারের লড়াই। কে জিতবে কে জিতবে, অনেকে ভয়ে পাঁজর চেপে ধরেছে। অহু শুধু সে সকল কাহিনী দেখছে। রেস কিছুক্ষণের মধ্যে এন্ড হবে। অবশেষে হাড্ডাহাড্ডি লড়াই শেষে একজন উইন হলো, কিন্তু কে তা জানে না কেউ। তখনই অ্যানাউন্সমেন্ট হলো, আবরার খান আবরো, হি ইজ এ উইনার। সকলেই হাততালি দিল। চেয়ার আপ করলো বৃদ্ধা আঙ্গুল উঁচিয়ে। শিফা, নিহা সহ অন্যরাও তখন খুব জোরে জোরে সেলিব্রেশন করছিল। অহু ছিল নীরব, কিন্তু দৃষ্টি ছিল উইনার রেসারের উপর। অহুর চোখের পলক পড়ল না। অজানা ভ্রম তাকে চেপে ধরল, চেয়ে রইল সে পানে। তখনও ওই পরক করল অহুর নজর। আব্রু হেলমেট খুলে ফেলেছে। বাইকের উপরই আব্রুর স্থির অবস্থান। পরক্ষণেই হেলমেট খোলা মাত্রই আব্রুর আন্ডার কাটিং এলোমেলো চুলগুলো ঘামাত্মক কপালের উপর আছড়ে পড়ল। আব্রুকে দেখা মাত্রই অহুর বক্ষ পিঞ্জরে কম্পন শুরু হলো। নজর অবরুদ্ধ হলো শ্যামবর্ণের পুরুষের পানে। পাঁজরে শীতল হাওয়া বয়ে গেল। নজরবন্দি হলো সুটাম দেহের পুরুষের প্রতিচ্ছায়ায়। হৃৎপিণ্ড থমকালো ললনার। বেসামাল তার অনিচ্ছুক রুদ্ধ নয়ন জোড়া বন্দি করে তাকিয়ে রইল বেশ কিছু প্রহর। আব্রোর কপালে সামান্য ঘাম, পুরো শরীর ঘেমে ভিজে গেছে বোধহয়। ব্ল্যাক রেসিং স্যুটের জন্য বোঝা বড্ড মুশকিল। খোঁচা খোঁচা চাপ দাড়ি গালে। কতই না সুদর্শন লাগছে শ্যামবর্ণের পুরুষকে।
সে কোনো এক রাজ্যের স্বপ্নের রাজকুমার হয়তো। তার সুদর্শন সৌন্দর্যের সকল প্রশংসাই কম হবে। এই পুরুষকে বর্ণনা করার জন্য সকল অক্ষরই যেন ব্যর্থ হবে তার সৌন্দর্য প্রকাশে। নিহার দাক্ষায় গোড় ভাঙল অহুর। চলো আপু, ভাইকে গিয়ে কংগ্রেস জানাই। কিন্তু অহুর মন সায় দিচ্ছিল না আব্রুর সাথে দেখা করতে যেতে। কোনো অজানা ভয় চেপে ধরল কবলে। মস্তিষ্ক নাড়া দিয়ে উঠল কিছু অস্পষ্ট ঘোলাটে ধোঁয়াশে স্মৃতি। টনটন করে ব্যথায় তিক্ত হয়ে উঠল কপালের দুপাশ। তৎক্ষণাৎ অহু বিদায় নিয়ে স্থান ত্যাগ করল সেখান থেকে। আসার সময় বারবারই অহুর সামনে আব্রুর প্রতিচ্ছবি ভেসে উঠছিল। ব্যথা আরও তীব্রতর হচ্ছিল, যেন এই চেহারাকে সে খুব ভালো করেই চেনে জানে। তার অন্তরিয়ন্দ খুব পরিচিত সে, তবে অহুর কিছুই মনে পড়ছে না। সব ঘোলাটে প্রতিচ্ছায়া, ঘোলাটে স্মৃতি। সকলেই কনগ্রেস জানিয়ে গেল আব্রুকে। নিহা, আশফি, শিফা হাবদার জুড়ালো আব্রুর নিকট তাদের ট্রিট চাই। আব্রু হাসি মুখে রাজি হয়ে গেল সবাইকে ট্রিট দিতে। হঠাৎ আশা বলে উঠল, কিরে অহু কোথায়? তোদের সাথেই না দেখছিলাম। জবাব করলো আশফি, ওহু মহলে চলে গেছে। মাথা ব্যথা করছিল নাকি প্রচুর? জবাবে আব্রু কোনো কিছুই বলল না, চুপ করে রইল পূর্বের সময়। খানমহল সবাইকে রেখে এক মহলে ফেরায় সবাই চমকালো। প্রশ্ন ছুড়ল অহুর আম্মিজান, তুই একা আসলি যে, বাকিরা সবাই কোথায়? অহুর স্পষ্ট জবাব গম্ভীর স্বরে, ভালো লাগছিল না, মাথা ব্যথা করছিল, তাই আমি আগে চলে এসেছি। আমি তারা সবাই আসছে পেছনে। বলে নিজের রুমে চলে আসলো অহু। পরক্ষণেই ফ্রেশ হয়ে নিল। আজকে তানহা মিস আসেনি অহুকে পড়াতে। অহুই কল দিয়ে বারণ করেছিল আসতে। সবাইকে নিয়ে একসাথে হই হুল্লোড় করতে করতে মহলে ঢুকে আব্রুর বাহিনী। হট্টগোল শুনে অহু ব্যালকনিতে গিয়ে দাঁড়ালো, নজর বুলালো। কপালের এক পাশ চেপে ধরে সবাই মহলে চলে এসেছে, কিন্তু আব্রুকে দেখতে পেল না। আব্রু সবার আগেই মহলে ঢুকে গিয়েছিল। বেশ কিছুক্ষণ পর অহু মহলের নিচে নামলো। ডিনার করতে রাত প্রায় 10:30 বেজে গেছে। খাবার টেবিলে সকলেই ছিল, শুধু আব্রু বাদে। দুদিন পর সকলের সাথে মিলে খাবার খেলো অহু, তবে নীরবের সহিত। আজমল খান আব্রুর কথা জিজ্ঞেস করতেই আলিনা খান বললেন, আব্র ঘুমাচ্ছে। খানিক বাদে নিহা আওড়ালো, ওহো আপু, কাল আব্র ভাইয়া ট্রিট দিয়েছে, তুমি যাবে আমাদের সাথে? অহু 7-5 না ভেবে মাথা নাড়িয়ে সম্মতি জানালো, কিন্তু আদৌ যাবে কি তা সংশয়। খাবার খাওয়া শেষ অহুর। যখনই সিঁড়ি বেয়ে দোতলায় পৌঁছালো, আলিনা খান নিচতলা থেকে আওড়ালেন, কাল মহলে অনুষ্ঠান আছে, তাই সকলের কলেজ, ভার্সিটি, যাবতীয় কোচিং সব বন্ধ। অহু আলিনা খানের কথা শুনল, তবে জবাব করলো না। রুমে এসে শুয়ে পড়ল। ঘুম পাচ্ছিল না, তাই অহু ফোন ঘাটাঘাটি করতে নিল। খানমহল মধ্যনিশীথ, চারপাশ অন্ধকার আচ্ছন্ন। আমাবস্যা নেমে এসেছে বোধহয় ধরণীর বুকে। শরীর লুকিয়েছে মেঘ কুঞ্চনের গহীনে। মাঝরাতে ঘুম থেকে সজাগ হলো আব্র। নিভু নিভু দৃষ্টি মেলে চাইল। পালঙ্ক ছেড়ে বসলো আছোয়া থেকে। দেয়ালে ঝুলে থাকা টিং টিং আওয়াজ করা ঘড়ির দিকে নজর বোলালো। পরখ করলো রাত 1টা বাজে। আওড়ালো, অন্তরালের মহলে সবাই খাবার খেয়ে ঘুমিয়ে পড়েছে বোধহয়। আব্রুর রুমের টেবিলের উপরে রাতের খাবার রেখে গেছে আলিনা খান, কিন্তু আব্রুর এখন খাবার নয়, সিগারেটের প্রয়োজন। যার দরুন পা বাড়ালো বেলকনির দিকে। প্যাকেট থেকে সিগারেট বের করলো, জ্বালাবে। পরক্ষণেই দেখলো লাইটার নেই সাথে। ব্যালকনির থেকে বেরোলো, রুমের অন্দরে আসলো, টেবিলের পানে পৌঁছালো, লাইটারটা হাতে নিল। পা বাড়াবে বেলকনির দিকে। হঠাৎ পদচারণ রুদ্ধ হলো। পেছন ফিরল, ভ্রুকুটি কুচকালো। টেবিলের উপর থেকে ফোনটা হাতে তুলল। মাত্রই কেউ মেসেজ করেছে। নোটিফিকেশনের টুং শব্দ আব্রুর কানের গহীনে পৌঁছালো। কৌতূহলবশত আব্রু ফোনটা হাতে নিল। মেসেজ চেক করে কিছুটা ঘাবড়ালো। এমন সময় এ মেসেজ অ্যাকসেপ্ট করেনি বোধহয় আব্রু। কপালে আব্রুর বিন্দু বিন্দু ঘাম জমছে। অচিরেই উৎকণ্ঠার ভাঁজ পড়ল কপালে। আব্রু কিছু একটা ভাবল।
ফোন থেকে সিমটা খুলে ফেলে দিল মুহূর্তেই। একটা কালো শার্ট পরলো ইন করে, উপরে কালো ব্লেজার পরলো, হাতে ব্র্যান্ডের ওয়াচ। আন্ডার কাটিং চুলগুলো আঁচড়ানোর সময় হলো না। পারফিউম স্প্রে করে বডিতে আব্রু পুরোপুরি তৈরি হয়ে নিল। এখন বেরোতে হবে আব্রুকে। সাথে নিল পাসপোর্ট এবং দরকারি কিছু জিনিসপত্র। কারের চাবি নিতেও ভুলল না সাথে। কিন্তু আব্রু হঠাৎ এত রাতে যাচ্ছে কোথায়? আব্রু তার কক্ষ থেকে বেরিয়ে নৈশব্দে নিচে নামছে অন্দরমহলের। সবাই ঘুমাচ্ছে বোধহয়। আব্রু মোটেও চায় না কেউ এখন সজাগ হোক, যার দরুন আব্রুকে যেন কারো প্রশ্নের মুখোমুখি না হতে হয়। আব্রু অন্দরমহলের মেইন দরজা আস্তে আস্তে খুলল। কোনো বিকট শব্দ যেন সৃষ্টি না হয়। অন্দরমহল থেকে বেরিয়ে পুনরায় বাহির থেকে দরজা লাগিয়ে দিল। আব্রু গাড়ির ভিতরে বসতে যাবে, আকস্মিক কিছু একটা নজরবন্দি হলো আব্রুর। পুনরায় তড়িৎ গতিতে পিছন ফিরে তাকালো, ভ্রুজোড়া কুচকালো। আব্রুর নজর অবরুদ্ধ হলো এই নিশিরাতে মহলের দোতলার বারান্দায়। মহলের বাহিরে জ্বালানো বাতিগুলোতে স্পষ্ট ধরা দিচ্ছে মহলের দোতলার কক্ষের একটি বারান্দার কোনো অবয়ব দাঁড়িয়ে আছে। আব্রু তার অন্তরিয়ন্দে আওড়ালো, কে এত রাতে বেলকনিতে দাঁড়িয়ে? আব্রুর আখি যুগল বন্দি করলো কোনো এক চন্দ্রবালাকে। নিশিরাতে গগনে এক চাঁদ দাঁড়িয়ে আছে, তার ওই নিচে আরেক চন্দ্রবালা দাঁড়িয়ে আছে। শশীরের ন্যায় সে আরেক চন্দ্রবালা। দুজনেই যেন একে অপরের পরিপূরক, কিন্তু তার অবয়ব লুকায়িত, কারণ সে বারান্দার পেছন হয়ে দাঁড়িয়ে আছে। শুধু পিছনের ঘাড় অবধি এলোকেশি চুলগুলোই নজর করা যাচ্ছে। আব্রু পরখ করল প্রতিচ্ছায়াটির খাটো কেশ কাঁধ পর্যন্ত লম্বা, পরনে তার সাদা রঙের সালোয়ার কামিজ। আব্রু মহলের সকল মেয়েকে দেখেছে ওহুকে বাদে, কিন্তু তাদের সবার লম্বা কেশ। অবয়বটির প্রতিচ্ছায়া দেখি আব্রুর বক্ষ পিঞ্জরে একজনেরই নাম উচ্চারণ হলো, ওহু জান। ওহুর নাম মনে বাজতেই পাঁজরের স্পন্দনের গতিবিধি বেড়ে গেল। অস্বস্তি বোধ করলো। এই নামের পেছনে যেন এক রুদ্ধশ্বাস অন্ধকার অতীত লুকিয়ে আছে, যেই অতীতের পাতা আব্রু অনেক আগেই বন্ধ করে দিয়েছে। অন্তরিন্দ্রে চাপা ব্যথা চুপসে নিয়ে মস্তিষ্ক জুড়ে অসহনীয় স্মৃতি সঙ্গী করে ওহু বারান্দা ছেড়ে কক্ষে ঢুকে গেল, যার দরুন সেখানে আর দাঁড়ালো না আব্রু। দ্রুত গাড়িতে বেরিয়ে পড়ল। মহলে দুজন পাহারাদারকে বলল গেট খুলে দিতে। একজন পাহারাদার গম্ভীর কণ্ঠে শোধালো, আপনি এত রাইতে কই যান? এই কথা আব্রুর কর্ণ পর্যন্ত পৌঁছালো না। কিভাবে পৌঁছাবে? আব্রু মস্তিষ্ক জুড়ে ঘুরপাক খাচ্ছে ওহুর স্মৃতি, মিশে থাকা অস্পষ্ট প্রতিচ্ছবি। ভাবছে মনে মনে, আর নিজেকে নিজেই প্রশ্ন ছুড়ে দিচ্ছে রীতিমতো। আচ্ছা, আজ কি ওহু আব্রুকে রেসে দেখেছিল? আব্রুকে দেখে ওহুর কি অনুভূতি হয়েছিল? চিনতে পেরেছিল কি সে আব্রুকে? কিন্তু আব্রু তো জানে না। আব্রুকে দেখার পর চন্দ্রবালার পৃথিবীটাই থমকে গিয়েছিল। খানিক প্রহরের জন্য আব্রু তার অন্তরিয়ন্দে আওড়াতে থাকলো, ওহু, তোর স্মৃতি থেকে তো আমি একেবারেই মুছে গেছি। কত সহজে, তাই না রে? আমি একেবারেই মুছে গেছি, তাই না? আমার কথা তো তোর মনেই নেই। ভুলে গেছিস আমার স্মৃতি চিরদিনের জন্য। তুই কে, আমি কি ছিলাম তোর অতীত জীবনে, কোন জায়গা ছিল তোর অতীত জীবনে আমার, সবই তো ভুলে গেছিস। হারিয়ে ফেলেছিস আমার স্মৃতি, তাই হারিয়ে গেছি আমি। সুরের মতো অতলে হারিয়ে গেছি আমি ওহু, হারিয়ে গেছি আমি। সবাইকে মনে করতে পারলেও এই আব্রকে তুই আদৌ মনে করতে পারলি না ওহু। তুই কি কখনো আমাকে মনে করতে পারবি ওহু? কখনো কোনো একদিন কয়েক মুহূর্তের জন্য হলেও মনে করিস আমায়? তবে একটাই আফসোস ওহু, হয়তো অতীতের পাতায় আর কখনো ফেরা হবে না। তোকে দিয়ে নতুন কোনো স্মৃতি জমে না আর আমাদের মনে। আর যদি জমেও তাহলে এর পরিণতি হয়তো ভয়ঙ্কর হবে। এবারও হলো না ওহু আর আব্রুর শুভদর্শন। কবে ফিরবে আব্রু? কি লেখা ছিল সেই মেসেজে? আর কবে দেখা হবে তাদের দুজনের? আদতে ঘুম আসছিল না ওহুর, যার দরুন ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়েছিল। ওহুর যখন ঘুম আসে না, তখনই ওহু ব্যালকনিতে গিয়ে দাঁড়িয়ে থাকে, রাতের সৌন্দর্য আলাপন করে। মহলের বাগান থেকে ভেসে আসা ঝিঝি পোকার ডাক ওহু কান পেতে শোনে। অস্বস্তিকর অনুভূতি হচ্ছে ওহুর, কিন্তু কি কারণে সেটা ওহু জানে না।
অনেক রাত হয়ে গেছে বিধায় ব্যালকনি থেকে নেমে এসে বিছানায় গা এলিয়ে দিল। দুজনে দু প্রান্ত থেকে একে অপরের কথা ভাবছে, কিন্তু কেউ সেটা জানে না। ওহু জানে না যার প্রতিচ্ছবি ভেবে অস্বস্তি অনুভব করছিল সে একটু আগেই তাকেই স্মরণ করছিল। আব্রুও জানে না সে যখন ওহুর স্মৃতির কথা ভাবছিল তখন ওহুও তাকেই স্মরণ করছিল। একজন অশান্ত মন নিয়ে অন্যজনের কথা স্মরণ করতে করতে ড্রাইভিং করে চলছে, অন্যদিকে আরেকজন তার কথা ভুলে তাকে ঘুমানোর চেষ্টা করছে। দুজনের মনই উতলা। রাত পেরিয়ে ভোর সকালের সূচনা হলো। ভোর সকালে ওহুর ঘুম তন্দ্রা ছুটে গেল চেঁচামেচিতে। পালঙ্ক ছেড়ে উঠল, কপালের দুপাশ চেপে ধরল, পা বাড়ালো নিচ তলার দিকে। নিচ তলা পৌঁছাতেই পরখ করলো আজমল খান পাহারাদারদের সাথে রাগারাগি করছে। ওহু অন্দরমহল পেরিয়ে বাহিরে গেল, দেখলো সবাই একসাথে সেখানে জড়ো হয়েছে। একজন পাহারাদারের আকুতি ভরা কণ্ঠস্বর ভেসে আসছে। বড় সাহেব, আমি তো ওনারে জিজ্ঞাইছিলাম কই যায়, উনি তো আমার কথার কোনো উত্তরই দিল না। আমি তো ভাবছি ছোট সাহেব সকালের মধ্যে চলে আসবো। আজমল খানের কর্কশ কণ্ঠস্বর। আব্রু যখন গাড়ি নিয়ে বেরিয়ে গিয়েছিল তুমি আমাকে জানাওনি কেন? ওহু বুঝতে পারলো আব্রু মাঝরাতে কোথাও গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, তাই বড় জেঠু রাগারাগি করছে। আজমল খান আব্রুকে একের পর এক ফোন দিচ্ছে, কিন্তু আব্রুর ফোন বন্ধ। অনলাইন অফলাইনে কোথাও আব্রু নেই। আশাফ আজমল খানকে সান্ত্বনা দিয়ে মহলের ভিতর নিয়ে গেল। ওহুও চলে গেল তার রুমে ফ্রেশ হতে। সকাল 9টার দিকে সবাই মিলে নাস্তা করতে বসলো। আজমল খান ব্যতীত। তিনি অনেক রেগে আছেন আব্রুর এরূপ কাণ্ডে। খাওয়া শেষ করে ওহু, নিহা এবং আশফি মিলে ছাদে চলে গেল আড্ডা দিতে। শিফার এক্সাম চলছে, তাই ভার্সিটিতে যাবে। আড্ডার মাঝখানে নিহা বলে উঠল, আচ্ছা আব্রু ভাইয়া কোথায় গেছে? রাতের মধ্যে চলে আসবে তো? আমাদের ট্রিটটা যেন মিস না হয়। ওহু ঠোঁট উল্টিয়ে বুলি ছুড়ল। তুই এত পেটুক হলি কবে থেকে নিহা? পরক্ষণেই আশফি সংলাপ করে উঠে উদ্বিগ্ন হয়ে। আচ্ছা, তুই কাল রেস পুরো শেষ না করে চলে এসেছিলি কেন? ওহু আশফির প্রশ্নে হঠাৎ ঘাবড়ে গেল। তেমন কিছু না, মাথা ব্যথা করছিল তাই। অনেকক্ষণ আড্ডা দেওয়ার পর সবাই চলে গেল নিজেদের রুমে। আব্রু ইংল্যান্ডের ফ্লাইট থেকে নামলো সবে মাত্র। চেকিং শেষে সামনে পা বাড়াতেই দেখলো জিশা আর ডেভিড আব্রুর জন্য দাঁড়িয়ে অপেক্ষা করছে। ডেভিড আব্রুর পার্টনার, তারা লন্ডনে একই অ্যাপার্টমেন্টে থেকেছে। আব্রু সামনে আগালো, তাদের সন্নিকটে যেতেই ডেভিড জড়িয়ে ধরে বলল, Hey Yair, what's up? There was no problem coming. I missed you so much these past 2 days. আব্রু সংক্ষিপ্ত প্রত্যুত্তর করল, আই মিসড ইউ টু। জিশা আব্রুকে দেখে অনেক খুশি হলো। পরক্ষণেই সবাই কিছুক্ষণ অপেক্ষা করে দুবাইয়ের উদ্দেশ্যে একটি ফ্লাইটে উঠে চলল। একই সময়ের সাথে 2টা ফ্লাইট জার্নি করেছে আব্রু, যার দরুন অনেকটাই ক্লান্ত হয়ে পড়েছে আব্রু। ফ্লাইটে নিজের কেবিনে বসলো চোখ বুঝে। হঠাৎ চোখটা লেগে আসলো। চোখ বুঝতেই কিছুক্ষণ পর আব্রু অনুভব করলো তার মস্তিষ্কের কল্পনাতে কিছু ভাসছে, কোনো এক অবয়ব, কোনো ঘোলাটে প্রতিচ্ছবি, যে বেলকনিতে দাঁড়িয়ে আছে। ছোট ছোট এলো কেশ তার কাঁধ অবধি। অন্ধকারের অবয়ব না বোঝা গেলেও বুঝতে পারা যায় তার যার উপস্থিতি, যা আব্রুর ঘুমন্ত মস্তিষ্ক জুড়ে বিচরণ করছে, আঁকড়ে ধরেছে তার স্মৃতি। তার অবয়ব দেখার আগেই হঠাৎ করে জেগে উঠল আব্রু। আব্রু একটা দীর্ঘশ্বাস ফেলল, ম্লান হেসে নিঃশব্দে শুধালো, অস্পষ্ট সাক্ষাতেই তুমি আমার মস্তিষ্কের পিছু নিয়েছ, বোঝো কতটা ভয়ঙ্কর তুমি। আব্রু পাশ ফিরে তাকালো, পরখ করলো জিশা আব্রুর সাথে কিঞ্চিত হেলান দিয়ে ঘুমাচ্ছে। কিছুটা বিরক্তি নিয়ে জিশাকে স্বাভাবিক করে তার সিটে বসালো আব্রু। অপর পাশে তাকালো, দেখলো ডেভিড তার ফোনে কিছুর ছবি দেখছে। জুম করে আব্রু বসে রইল, কিন্তু আর ঘুমালো না। হঠাৎ আব্রুর মনে পড়ল আজ তো মহলে আব্রুর জন্য সবাই অনুষ্ঠানের আয়োজন করছিল। আব্রু জিভ কাটল, ভাবলো এয়ারপোর্টে নেমে আশাফকে একটা মেসেজ করে জানাবে খানমহল
দুপুরের মধ্যলগ্ন, চারপাশ হতে ফজরের আজানের ধ্বনি ভেসে আসছে, যার দরুন গোসল করে জোহরের নামাজ পড়ে নিল। তৈরি হচ্ছে ওহু। আজ মহলে অনুষ্ঠান, তবে যার জন্য এই আয়োজন তার এখনো কোনো খোঁজই নেই। আব্রু ভাই এখনো মহলে ফেরেনি, কেউ জানে না তার খবর। মহলে সবাই অনেক চিন্তিত, বিশেষ করে আলিনা খান। আব্রুকে সবাই এখন অবধি কল করেই চলছে, কিন্তু তার ফোন এখনো বন্ধ বলছে। ওহু তৈরি হয়ে নিতে নিতে দেখলো নিহা এবং আশফি রেডি হয়ে ইতিমধ্যে চলে এসেছে ওহুর রুমে। ওহুও তাদের সাথে তৈরি হয়ে অন্দরমহলের নিচতলায় পা বাড়ালো। খান মহলের অনুষ্ঠান আয়োজনের জন্য আলাদা করে হল রুম রয়েছে। ওহু সহ সবাই পৌঁছালো সেখানে। দেখলো হলে ইতিমধ্যে সকল অতিথিরা উপস্থিত হয়েছে। সকলে আব্রুর কথা জিজ্ঞেস করছে। সবাইকে আজমল এবং আলিনা খান কোনো একটা বলে বুঝিয়ে দিচ্ছে। ওহু নিজেও আব্রুকে তালাশ করছে, তার মনটাও বেজার। ওহু, আশফি, শিফারা সবাই মিলে ফটোশ্যুট করছিল। একটা আগন্তুক মেয়ে ফটো তুলে দিচ্ছিল তাদের। মেয়েটা হঠাৎ কিছু একটা নজর করে বলে ছুড়ল, উহ, তুমি একটু হাসো, তোমাকে কেমন ফ্যাকাশে দেখাচ্ছে, মুখে হাসি নেই কেন? সবাই ওহুর দিকে তাকিয়ে রইল। চোখ টিপল শিফা হেসে। সাদা একটা চুড়িদার পরেছিল ওহু আজ, হালকা একটু সেজেছে, কপালে একটা ছোট্ট টিপও দিয়েছে, চিকন কাজল এঁকেছে আঁখি যুগলে। সবাই বলছে ওহুকে বেশ সুন্দর লাগছে। ওহু মনে মনে ভাবছে, আচ্ছা আব্রু ভাইয়াও কি আমাকে দেখে চমকে গিয়ে বলবে, তোকে তো বেশ সুন্দর লাগছে? কথাগুলো আনমনে ভেবেই নিজেই হেসে উঠেছে। লজ্জায় মুখ লুকালো। পরক্ষণেই ভাবলো হঠাৎ আব্রু ভাইয়াকে নিয়ে ভাবার এ কারণ কি। ওহু এ সংলাপও আওড়াচ্ছে মনে মনে। একটু পর পারুও চলে আসলো হলে। পারুর বাসা খান মহল থেকে কিছুটা দূরে। পারুর আব্বু আর ওহুর আব্বু খুবই ভালো বন্ধু। পারু আসতেই গল্পে জুড়ে দিল ওহু। হঠাৎ করে আশাফ মহলের বাহির থেকে ছুটে আসলো হন্তদন্ত হয়ে, উদ্বিগ্ন হয়ে আওড়ালো আজমল খানের নিকট দাঁড়িয়ে, আব্রু লন্ডনে চলে গিয়েছে, মাত্রই মেসেজ করে বলল আমায়। আশাফের কথা শুনে আজমল খান রেগে আগুন হয়ে উঠলেন। শীতল চক্ষুদয় পরক্ষণেই রক্তিম বর্ণ ধারণ করলো। রাগী ফুঁসতে থাকলেন। জোয়াল চেপে আসলো তার। হলরুম থেকে বেরিয়ে অন্দরমহলে চলে আসলেন। পিছন পিছনে সকলে আসলেন। আজমল খান কাঠের সোফায় গিয়ে বসলেন। পরক্ষণেই রাগ নিয়ন্ত্রণ করার জন্য আলিনা খানকে কথা শোনাতে লাগলেন। দেখছো আব্রুর আম্মু, দেখো তোমার ছেলের কাণ্ড দেখো। আলিনা খান এগিয়ে আসলেন, আকুতি ভরা কণ্ঠে বলে ছুড়লেন, আপনি শান্ত হন, হয়তো কোনো দরকারে গেছে, চলে আসবে আব্রু। মুহূর্তেই জবাব আসলো, আর কত আহ্লাদি দিয়ে মাথায় তুলবে, সবার সামনে আমাকে আজ ছোট করলো সে। আপনি চুপ করুন, সবাই শুনবে। আব্রু চলে আসবে ঠিকই, চিন্তা করবেন না। কর্কশ কণ্ঠস্বর, আমার সামনে তোমার ছেলে সাপাই গাইতে আসবে না একদম। আজমল খান বেজায় রেগে আছেন। অনুষ্ঠানে আসা অনেকেই বিষয়টা আর চোখে পরখ করলো। নানা রকম কথা বলতে শুরু করলো অন্তরালে। আজমিন খান আজমল খানকে বুঝিয়ে মহলের বাইরে নিয়ে গেলেন কিছু মুহূর্তের জন্য। সবাইকে আলিনা খান সরি বলে বিদায় দিয়ে দিলেন। কি আর করার, ওহু এ পুরো কাহিনীটাই নিজ চোখে পরখ করেছে। তার মনটাও অনেকটাই আপসেট হয়ে গেল এরকম ঘটনায়। উদাসীন হয়ে পড়ল কিছু ভেবে। অজানা মেঘ বাসা বাঁধল অন্তকোণে। পারুকে নিয়ে চলে গেল ওহু নিচের রুমে। পারুর সাথে অনেকক্ষণ গল্প গুজব করার পর পারুও চলে গেল তাদের বাসায়। ওহুর পরনে এখনো অনুষ্ঠানের যে ড্রেসই। পারু বেরিয়ে যেতেই ওহু পালঙ্কে গা এলিয়ে দিল, চোখ বুঝলো, ভাবতে থাকলো, আব্রু ভাইয়া কেন চলে গেলেন? নিচে সবাই বলছিল আব্রু ভাইয়া কেন চলে গেছে, কিন্তু আমার মনে ব্যতিক্রম প্রশ্ন, কেন? কবে আসবে আবার আব্রু ভাইয়া? আমি কি আরেকটি বার তাকে দেখতে পারবো? না মানে ওনাকে আরেকটি বার দেখতে ইচ্ছে করছে। সাক্ষাৎ হলে একবার জিজ্ঞেস করতাম ওনাকে, উনি কি আমার পরিচিত কেউ আদৌ? আমার মন এ প্রশ্ন বারংবার করছে আমায়। আমার কেন মনে হয় ওনাকে আমি চিনি।
আগেও দেখেছি কোথাও, বেশ পরিচিত আমরা দুজন। নাকি এ কল্পনা শুধুই ভ্রম? এসব আলাপন ভাবতে ভাবতেই হঠাৎ করে ঘুমিয়ে পড়ল অহু। মন খারাপ আর একরাশ অভিমান বুকে বেঁধে, শত শত প্রশ্ন মস্তিষ্কে জুড়ে। দুবাই এয়ারপোর্টে আবরুর পৌঁছেছে কিছু সময় পূর্বেই। কিছুক্ষণ অপেক্ষা করার পর একটা ব্ল্যাক BMW গাড়ি এসে আবরুদের রিসিভ করে নিয়ে গেল। দুবাইয়ের রাস্তা দিয়ে আপন মনে এগিয়ে চলছে গাড়ি। বড় বড় ইমারত পেরিয়ে গাড়ি এসে থামলো একটা 5 স্টার হোটেলের সামনে। আবরু খুবই ক্লান্ত এবং ক্ষুধার্ত, তাই আর অপেক্ষা না করে চলে গেল হোটেলের ভিতরে।